মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের অভিনন্দন। আজ বঙ্গভবনে শপথ। রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক ভূমিকা অগ্রগণ্য। ফখরুলের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের এমন পদে নির্বাচিত হওয়া উচিত বলছেন বিশ্লেষকরা। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দলীয় নির্দেশনা, সঠিকভাবে দায়িত্ব পালনের প্রত্যয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর। জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। দিল্লি ভুল বুঝতে পেরেছে দাবি উপদেষ্টার। চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনার সপ্তাহ পেরোলেও শেষ হয়নি তদন্ত। বিষাক্ত গ্যাস তৈরির রহস্য এখনো অজানা। কলকাতার অধিকাংশ হোটেল মোটেল যেন মৃত্যু ফাঁদ। আগুনে নিহত ৭ বাংলাদেশের মরদেহ দেশে আসছে কাল। দর্শক, আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল ৭টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন তিনি। পান ২৫৫টি ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচনে ভোট দেননি ৬ জন। ফলাফল ঘোষণার পরই নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ অন্য সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ সংসদ অধিবেশন কক্ষ। আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। ভোট শুরুর আগে স্বচ্ছ ব্যালট বক্স দেখান নির্বাচনী কর্মকর্তারা। এরপর হাস্যোজ্জ্বল মুখে প্রবেশ করেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতার সাথেও। দুপুর ২টার দিকে ভোটের প্রক্রিয়া শুরু করেন নির্বাচনী কর্তা, প্রধান নির্বাচন কমিশনার। এরপর একে একে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা। ৩৪৯ জন ভোটারের মধ্যে ৬ জন ছাড়া ভোট দেন বাকি সবাই। ভোট শুরুর ৩ ঘন্টা পর আসে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোটে নির্বাচিত হন। আর ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। এ সময় সংসদে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। প্রধানমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান, আর বিরোধী দলীয় নেতা নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে কোলাকুলি করেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে হবে দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে তার ৫ বছরের মেয়াদকাল। এ সময়টাতে তিনি দেশের সকল ব্যক্তির ঊর্ধ্বে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া সকল কাজ তাকে পরিচালনা করতে হবে প্রধানমন্ত্রীর পরামর্শেই। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আদেশে এই গেজেট প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা ১৯৯১ এর বিধি ১২ এর ৬ অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার।
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। বিএনপি প্রায় 3-4 বছর আগে তাদের 31 দফার 7 দফায় বলেছিল ক্ষমতা আসলে 70 অনুচ্ছেদ উঠাই দেওয়া হবে। জানি না কি কারণে তারা তড়িঘড়ি করে 90 দিনের মধ্যে বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন করার, তড়িঘড়ি করে তারা নির্বাচনটা করছে। ওনাকে আমি আমার পক্ষ থেকে, এলডিপির পক্ষ থেকে, 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তিনি যেন সত্যি দিনের পর দিন জাহান্নামের আগুনে বসে হেসেছেন পুষ্পের হাসি। চরম কর্তৃত্বপূর্ণ শাসনের ফাঁস যত আটসাট হয়েছে, ততই যেন দৃঢ় হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নীতি। কুৎসিত, কাদা ছোড়াছড়ি কিংবা কোনো নৈতিক স্থলনে জড়াননি নিজেকে। একই সাথে ছাড়েননি উত্তরের সরল আবেগময় সত্তাকেও। মাসুদুর রহমানের রিপোর্ট। আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধরে কালফনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। সেদিন চূড়ান্ত অনাচার অবিচারের মাঝে দাঁড়িয়েও তিনি হেসেছিলেন ধিক্কারের হাসি। নিয়তি হয়তো তখনই লিখেছিল, জেল জুলুম হামলা মামলায় জর্জরিত এই মানুষটি একদিন হয়ে উঠবেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তার চশমার ভারী কাঁচের পেছনের চোখেই বিএনপি খুঁজে নিয়েছিল এক অবিশ্রান্ত সংগ্রামের ভরসা। যুদ্ধদিনের অশান্ত দিনলিপিতে তার হাস্যোজ্জ্বল মুখ ছিল নির্ভরতার আশ্রয়। উত্তর দক্ষিণের সমীকরণে না ফেলে রাজনীতিটা যিনি করে গিয়েছিলেন নিতান্ত সরল রেখায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই শুধু একজন পোর খাওয়া রাজনীতিবিদই নন, বরং উত্তরের মাটি, পানি, বায়ুর সরলতায় বেড়ে ওঠা গোটা বাংলার কথা বলা এক নিপাট ভদ্রলোক। স্বাধিকারের দাবিতে যখন ভয়ঙ্কর উত্তাল এই জনপদ, তখনই মির্জা ফখরুলের রাজনীতিতে হাতেখড়ি। শুরুটা পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের হাত ধরে। 69-এর গণ অভ্যুত্থানের সময় পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে যেতে হয় জেলে। মুক্তিযুদ্ধের পর বেছে নেন নিতান্ত আটপৌরে জীবন। বিসিএসে উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজে শিক্ষার্থীদের দেয়া শুরু করেন অর্থনীতির পাঠ। এরপর অন্যান্য আরও কিছু সরকারি দায়িত্ব পালন করে 82-র দিকে ফিরে যান নিজ মাটিতে। অর্থনীতি অধ্যাপক হিসেবে যোগ দেন ঠাকুরগাঁও সরকারি কলেজে। তখনও কি কেউ ভেবেছিল যে কণ্ঠ শিখিয়েছিল ছাত্রদের, তা আবারও একদিন গর্জে উঠবে মানুষের প্রয়োজনে, ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে? 86-তে পৌরসভা নির্বাচন সামনে রেখে শিক্ষকতা ছেড়ে আবারও নামেন রাজনীতির ময়দানে। 88-তে মেলে সাফল্য। ভোটে জিতে মির্জা ফখরুল দায়িত্ব নেন ঠাকুরগাঁও পৌরসভার। এরপরই যোগ দেন বিএনপিতে। 92-তে হয়ে ওঠেন বিএনপির ঠাকুরগাঁও জেলার সভাপতি। 91 ও 96-তে জাতীয় নির্বাচনে অংশ নিলেও হতে পারেননি জনপ্রতিনিধি। প্রথমবার সংসদে গেলেন 2001-এ। সেবারই কৃষি ও পরবর্তীতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ঠাঁই হয় খালেদা জিয়ার মন্ত্রিসভায়। এরপর 111-এর এক অস্থির ঐতিহাসিক কালেও তিনি অনুগত ছিলেন দলের প্রতি। সেই সময়টাতে তন্ন তন্ন করে খুঁজেও মির্জা ফখরুলের বিরুদ্ধে দুর্নীতির লেশমাত্র পায়নি তৎকালীন সরকার। এরপর 18-তেও জিতেছিলেন ভোটে, কিন্তু দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নেননি শপথ। হাসিনা সরকারের মেয়াদকালেই শুরু হয় বিরোধী শিবিরে বসে মির্জা ফখরুলের রাজনীতির সবচেয়ে কঠিন পরীক্ষা। 2011 সালের 20 মার্চ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়ে 2016 সালের 19 মার্চ দলের কাউন্সিলে হয়ে ওঠেন পূর্ণাঙ্গ মহাসচিব। বিএনপির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। আওয়ামী লীগের 17 বছরে 11 বার গিয়েছেন জেলে। সব মিলিয়ে কারাগারের বদ্ধ দেয়ালে বন্দী থেকেছেন 3.5 বছর। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের প্রচারণায় বেরিয়ে সবখানেই বলেছিলেন জীবনে শেষবারের মতো লড়ছেন ভোটে। ভাগ্য তাই লিখেছিল।
1988 সালে সাইকেল মার্কায় জিতে জনতার হৃদয়ে ঠাঁই পাওয়া মির্জা ফখরুল নামের সেই অবিরত সংগ্রামী পাণ্ডুলিপিটায় অবশেষে লেখা হলো বঙ্গভবনের ঠিকানা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আরও একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি হিসেবে পেল বাংলাদেশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক প্রজ্ঞা আর ত্যাগের উপর আস্থা রাখল তার দল বিএনপি। সরকার ও রাজনীতি বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক ব্যক্তিদেরই রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া উচিত। সংসদীয় শাসন ব্যবস্থায় ক্ষমতার চর্চায় প্রধানমন্ত্রী এগিয়ে থাকলেও সংবিধানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে রাষ্ট্রপতির অবস্থান সবার উপরে। রাষ্ট্রের অভিভাবকের পদটি যে একেবারেই আলংকারিক নয় তা প্রমাণিত নানা রাজনৈতিক সংকটে। আবার স্বাধীনতার 54 বছরে সামরিক অভ্যুত্থান, সাংবিধানিক পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতায় বারবার সংকটে পড়েছে রাষ্ট্রপতির পদও। তাই ক্ষমতাসীনরা চেষ্টা করেন রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান এমন একজনকেই রাষ্ট্রপতি করার। এ পর্যন্ত পূর্ণাঙ্গ, ভারপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে 19 জন 22 মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে মেয়াদ পূর্ণ করতে পারেননি 10 জন, 2 জন নির্মম হত্যাকাণ্ডে শিকার। রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের কারণে পদত্যাগ বা বঙ্গভবন ছাড়তে হয় 8 জনকে। নিকট অতীত 111-এর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ একই সাথে প্রধান উপদেষ্টাও হন, যদিও তা রাজনৈতিক সংকট বাড়িয়ে তোলে। অতীত পর্যালোচনায় দীর্ঘদিনের রাজনৈতিক নেতাই রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক ভূমিকায় অগ্রগণ্য বলে মনে করেন বিশ্লেষকরা। বিরোধী দলের মধ্যেও তার যথেষ্ট সমর্থন রয়েছে এবং দেশ বিদেশেও কিন্তু তার গ্রহণযোগ্যতা রয়েছে। অর্থাৎ এই এতগুলো বৈশিষ্ট্য যদি কাজে তিনি লাগান, তাহলে নিশ্চয়ই যে সরকারটা কাজ করবে তাদের উপরে এক ধরনের কিন্তু মনস্তাত্ত্বিক চাপ থাকবে যে তাদের একজন অভিভাবক রয়েছেন, তার পরামর্শ তারা গ্রহণ করে জাতিকে কিন্তু এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকাটা রাখতে পারবেন বলে আমি মনে করি। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজপথের লড়াইটা বেশ দীর্ঘ। ভবিষ্যৎ সংকটে তার মতো রাজনৈতিক চরিত্রই রাষ্ট্রপতি পদে অধিক যোগ্য বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকেরা। গভীর সংকটে পড়ে যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রয়োজন পড়ে, ডক্ট্রিন অফ নেসেসিটি তখন একটা আছে, অথবা যদি আমরা কখনো কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধানের করি, মানে আবার সন্নিবেশ করি, সেক্ষেত্রে প্রেসিডেন্ট ওই সময়টার জন্য অনেক বড় কিছু, ওই 3 মাস, ওই যে নির্বাচনের 3 মাস। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন হবে 23তম রাষ্ট্রপতির অধীনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো পোরখাওয়া রাজনীতিবিদ সেই দায়িত্ব পালনে কেমন ভূমিকা রাখেন সেদিকে তাকিয়ে থাকবে জাতি। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। 1971 থেকে 2026 স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এসেছে নানা পরিবর্তন। রাজনৈতিক পালাবদল, সামরিক শাসন ও গণতন্ত্রের ধারাবাহিকতায় দায়িত্ব পালন করেছেন দেশের একাধিক রাষ্ট্রনায়ক। 22তম রাষ্ট্রপতি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন 18 জন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 16 ডিসেম্বর 1971 স্বাধীনতার মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশের। এরপর নানা রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেছেন দেশের একাধিক রাষ্ট্রনায়ক। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। স্বাধীনতার পর 1972 সালে রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। এরপর 1973 সালে দায়িত্ব পান মোহাম্মদুল্লাহ। 1975 সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি শাসন চালু হলে আবার রাষ্ট্রপতির দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 15 আগস্টের হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতির দায়িত্বে আসেন খন্দকার মোশতাক আহমদ। এরপর দায়িত্ব নেন বিচারপতি ASM সায়েম। 1977 সালে ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন জিয়াউর রহমান। 1981 সালে তার মৃত্যুর পর দায়িত্ব নেন বিচারপতি আব্দুস সাত্তার। 82 সালে সামরিক অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি হন বিচারপতি AFM আহসান উদ্দিন চৌধুরী। পরের বছর রাষ্ট্রপতির দায়িত্ব নেন হুসাইন মোহাম্মদ এরশাদ। 1990-এর গণঅভ্যুত্থানে এরশাদের পতনের পর
অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। 1991 সালে সংসদীয় গণতন্ত্র ফিরলে রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। 1996 সালে আবার রাষ্ট্রপতির দায়িত্বে আসেন শাহাবুদ্দিন আহমদ। ক্ষমতার পালাবদলের পর 2001 সালে রাষ্ট্রপতি হন বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব AQM বদরুদ্দোজা চৌধুরী। তার পদত্যাগের পর অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেন জমির উদ্দিন সরকার। 2002 সালে রাষ্ট্রপতি হন ইয়াজউদ্দিন আহমদ। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করলে রাষ্ট্রপতির দায়িত্ব নেন বর্ষিয়ান রাজনীতিবিদ জিল্লুর রহমান। 2013 সালে জিল্লুর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতি হন আব্দুল হামিদ। টানা 2 মেয়াদে প্রায় 10 বছর দায়িত্ব পালন করেন তিনি। এরপর 2023 সালে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ। অবশেষে 23তম রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। শেষ দিনের কার্যক্রম শেষে বঙ্গভবন ছেড়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল তাকে গার্ডাপনার দেয়। এগিয়ে দেওয়া হয় বঙ্গভবনের গেট পর্যন্ত। এর আগে গেল 24 জুলাই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিক ও মানসিক অসুস্থতায় পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। গেল 28 জুলাই থেকে বঙ্গভবনে দাপ্তরিক কাজ করেন হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে আপত্তি জানালো বিরোধী দল। তাদের মতে এর বাধ্যবাধকতায় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তবে সরকার দলীয় নেতাদের আশা গণতন্ত্রের এই ধারা অব্যাহত থাকবে। জানান ভবিষ্যতে সংবিধানের 70 অনুচ্ছেদে আসবে পরিবর্তন। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ভবন এলাকা ছিল সকাল থেকেই উৎসব মুখর। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। ফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান জামাত ও এনসিপি সহ 11 দলের শীর্ষ নেতারা। তবে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে আপত্তির কথাও তুলে ধরেন তারা। আমরা ওনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবে। আজকে যেভাবে আনুষ্ঠানিকতার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হলো সেভাবে না হয়ে জুলাই সনদে বর্ণিত নিয়মের অনুযায়ী, অর্থাৎ একটা গোপন ব্যালটে, এবং এই যে 70 অনুচ্ছেদের কার্যকারিতার কথা বলা হচ্ছে, যেহেতু সেটা নিয়ে বিতর্ক আছে, তো সেই 70 অনুচ্ছেদ ছাড়াই আজকে একটা নির্বাচন হতে পারত। রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যে সাংবিধানিক ব্যবস্থা ছিল, সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না। কিন্তু নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ইতিহাসের সাক্ষী হয়েছে। আমাদের 300 সংসদ সদস্য এবং আমাদের নারী সংসদ সদস্য যারা আছেন, সকলে আমরা আজকে একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকব। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই মিলে লড়েছি, এটাকে অব্যাহত রাখতে হবে, গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, তারা কিন্তু ভোটদানের পরে একে অপরকে কংগ্রেচুলেট করেছেন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই যে শুভেচ্ছা বিনিময়টা, এটা হলো বিরাট মনের প্রকাশ, এবং এটা যে আমরা ইনক্লুসিভ তার প্রমাণ কিন্তু এই একটা। বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারও 70 অনুচ্ছেদ পরিবর্তন করেনি, যেমন ছিল তেমনই আছে। ভবিষ্যতে সংবিধানের 70 অনুচ্ছেদের পরিবর্তন আসবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, 70 ধারাতেও পরিবর্তন আসবে, সেটা জুলাই জাতীয় সনদে রাজনৈতিক সমঝোতা হয়েছে। দেশবাসীকে সাথে নিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার জন্য নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আহ্বান ছিল সবার। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। গতকাল বিকেলে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার পর থেকে মহাসচিবের পদে কে আসছেন তা নিয়ে বিএনপিতে আলোচনা চলছিল।
একাধিক জ্যেষ্ঠ নেতার নাম আলোচনা এলেও শেষ পর্যন্ত দীর্ঘদিনে পরীক্ষিত নেতা রিজভীর ওপরেই আস্থা রাখল জাতীয়তাবাদী দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতাদের সাথে সাংগঠনিক আলোচনার সভা শেষে ব্রিফিংয়ে কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় মহাসচিবের দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করবেন বলেও জানান তিনি। তৃণমূলে বিশেষ করে ইউপি চেয়ারম্যান পদে একজন প্রার্থী হবে, একজনকেই দল সমর্থন করবে, সেইখানে যাতে কেউ সেটিকে অতিক্রম করে অথবা সেই নিয়ম বা শৃঙ্খলা ভেঙে একাধিক প্রার্থী যাতে না হয় সেই ব্যাপারে কড়া বার্তা তিনি দিয়েছেন। আমি সামনের দিনগুলো আমার উপর অর্পিত যে দায়িত্ব আসবে, আমাদের চেয়ারম্যান যে দায়িত্বগুলো দিবেন, যে কাজগুলো করতে পারবেন, সেটা যাতে সুচারুভাবে করতে পারি, সেটাই হচ্ছে আমার মধ্যে এখন সবচাইতে বড় ভয় বলতে পারেন, এটা একটা অনুভূতি বলতে পারেন যে আমি ওইটা ঠিকমতো পালন করার চেষ্টা করব। শেখ হাসিনাকে 5 আগস্ট সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ দেয়া ঠিক হয়নি, এ বিষয়ে ভুল বুঝতে পেরেছে ভারত, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনের আগে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোর্শেদ হাসিবের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত নিতে অধীর আগ্রহের কথা খোলাখুলি প্রকাশ করেছে নয়াদিল্লি। এও বলা হয়েছে, তারেক রহমান দেশটিতে গেলে তাকে দেওয়া হবে স্মরণীয় অভ্যর্থনা। তবে ঢাকার দেওয়া শর্ত পূরণ হবে কিনা এ বিষয়ে স্পষ্ট বার্তা নেই নরেন্দ্র মোদীর প্রশাসনের দিক থেকে। কিন্তু এই সফর নিয়ে নিবিড় যোগাযোগ রাখছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। যার ইঙ্গিত মিলল প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কথায়। নিজ দপ্তরে চ্যানেল 24-কে তিনি বলেন, 5 আগস্ট হাসিনাকে কথা বলতে দেওয়া ভুল হয়েছে, এই উপলব্ধি ভারত সরকারের হয়েছে। জানান, সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে যুক্তরাষ্ট্র যাবার আগেই ভারত সফর করতে পারেন তারেক রহমান। স্ট্রং রিয়েলাইজেশন হয়েছে যে 5 আগস্টে পাক দিয়ে যাওয়া স্বৈরাচার সন্ত্রাসী শেখ হাসিনা যে কথাবার্তা বলছে, এইটা বাংলাদেশের মানুষকে সেন্টিমেন্টকে হার্ট করেছে, অ্যান্ড ভারত হ্যাজ নোটেড দ্যাট। সো in terms of, so there is some positive sentiments to that. মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে আমাদের বিভিন্ন কথাবার্তায় যদি আমরা একটা জায়গায় আসতে পারি, তাহলে হতেই পারে, আগেও হতে পারে, পরেও হতে পারে। এই ইতিবাচক বার্তার পরও হুমায়ুন কবির মনে করিয়ে দিলেন, ঢাকার কাছে সর্বোচ্চ গুরুত্ব পারস্পরিক শ্রদ্ধাবোধ। জাতীয় স্বার্থে তাড়াহুড়ো করতে চায় না সরকার। আমরা আলাপ আলোচনা করতেছি আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে। যখন আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে বজায় রেখে, মিউচুয়াল রেসপেক্ট বজায় রেখে, when the timing is right, we will go. অন্য ক্রিমিনালরা আছে, শহীদ হাদির কিলাররা ওখানে আছে, তারপরে আওয়ামী লীগের অন্য ক্রিমিনালরা আছে। তো যেখানে আমাদের এক্সট্রাডিশন চুক্তি আছে, we want some of those back. উপদেষ্টা মনে করেন, বাংলাদেশ ভারতের মাঝে চ্যালেঞ্জ যেমন আছে তেমনি আছে সম্ভাবনাও। তাই কোনো সম্মেলনের ফাঁকে নয়, দ্বিপক্ষীয় সফর আশা করছে ঢাকা। দুইটা গুরুত্বপূর্ণ দেশ, we are neighbors, we should invite each other to our homes. অন্য জায়গায় বসে কেন চা খাবো। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামের শিপইয়ার্ডে 9 শ্রমিকের প্রাণহানির সপ্তাহ পেরোলেও তদন্ত শেষ করতে পারেনি সরকারি দুটি কমিটি। উদ্ঘাটন হয়নি ব্যালাস্ট ট্যাঙ্কে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হওয়ার রহস্য। যদিও বিষয়টি খতিয়ে দেখতে আরও একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। খোঁজা হচ্ছে আরও কী ধরনের গ্যাস আছে জাহাজের বাকি ট্যাঙ্কগুলোতে। জাহাজের ভারসাম্য রক্ষা ও ড্রাফট নিয়ন্ত্রণের জন্য সমুদ্রের পানি রাখা হয় বালাস্ট ট্যাঙ্কে, কিন্তু সেই ট্যাঙ্ক কাটার সময় বিষাক্ত গ্যাস নির্গত হয়ে গেল 14 আগস্ট চট্টগ্রামের ভাটিয়ারিতে ফেরদৌস শিপইয়ার্ডে মৃত্যু হয় 9 শ্রমিকের। ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কিভাবে এই গ্যাস উৎপন্ন হলো সেই রহস্য উদ্ঘাটন করতে পারেনি তদন্ত কমিটি। তাই নির্ধারিত 5 কর্মদিবসে কাজ শেষ হয়নি দুটি কমিটির কোনোটিরই। তবে মাঠ পর্যায়ে কাজ শেষ হওয়ায় দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা জানান কমিটির এই সদস্য। সবারই মোটামুটি মাঠ পর্যায়ের যে তথ্য কালেকশন সেগুলো শেষ পর্যায়ে। এখন আমরা তদন্ত রিপোর্ট, এটা প্রক্রিয়াধীন, আমরা রিপোর্ট তৈরি করছি তদন্ত কমিটিগুলো। তো
তো তদন্ত কমিটিগুলো রিপোর্ট পাওয়ার পরে আসলে বোঝা যাবে যে আসলে কী কারণে এটা হয়েছিল বা এটার সুপারিশটা কী, এর উত্তরণ উপায় কী। তো আপাতত যেটা হচ্ছে যে আমাদের এখানে তদন্ত টিম ইতিমধ্যে মাঠ পর্যায়ের কাজ শেষ করেছে, আমরা এখন তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি। এখনও নিরাপদ নয় জাহাজটি, কেননা বালাস্ট ট্যাঙ্কে মাত্রা অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতির প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর। বাকি দুটি ট্যাঙ্কেও বিষাক্ত এই গ্যাস থাকার কথা বলছে অধিদপ্তর। তাই আপাতত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে জাহাজটিতে। যে বালাস্ট ট্যাঙ্কের হোলগুলো আছে সেই সবগুলো বালাস্ট ট্যাঙ্ক থেকে কিন্তু আমরা স্যাম্পল নিছি। স্যাম্পলের ধরেন বালাস্ট ট্যাঙ্কের আপার অংশে এয়ারের এবং যে ওয়াটারটা আছে ওয়াটারের আপার অংশে এবং ওয়াটারের লোয়ার অংশে আমরা স্যাম্পলগুলো নিচ্ছি। 3টা ট্যাঙ্কের মধ্যে প্রাইমারি বা এসটিএসের আমরা এটা দেখছি। এখন আমরা অনেকগুলো স্যাম্পল যেহেতু সবগুলো তো আর লেজে করা যায় না, আমরা স্যাম্পলগুলো সব কালেকশন করছি এবং আমাদের বুয়েটের ল্যাবে এবং পরিবেশের ল্যাবে টেস্ট করা হচ্ছে। এই জন্য এটা ডিজলভ অবস্থা আছে। কেউ যদি ওখানে গিয়ে কাজ না করে বা কেউ ইন্টারাপ্ট না করে তাহলে কোনো রিস্ক নেই। যদি ওখানে গিয়ে ইন্টারাপ্ট করে কাজ করতে চাই এই জন্য তাহলে রিস্ক আবার চলে আসবে। এই জন্য আমরা এখন সবগুলো কার্যক্রম ওই জাহাজটাতে কাটিং থেকে শুরু করে অল অ্যাক্টিভিটি আমরা বন্ধ করে দিয়েছি। জাহাজটিতে আর কী ধরনের বিষাক্ত গ্যাস আছে তা পরীক্ষা নিরীক্ষা করছে 8 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। ইতিমধ্যে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয়েছে ল্যাবে, যার প্রতিবেদন আসতে সময় লাগবে আরও কয়েকদিন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।